জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির সমালোচনায় নর্থ কোরিয়ার। পাল্টা সামরিক কৌশল গ্রহণের হুঁশিয়ারি কিম ইও জং এর। নর্থ কোরিয়ার সাথে এখনই বহুপাক্ষিক আলোচনা শুরু করা বাস্তবিকভাবে কঠিন, মন্তব্য সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ সাউথ কোরিয়ায়। গরম থেকে বাঁচতে সিউলের পরিত্যক্ত সোনার খনিতে ভিড় করছেন হাজারো মানুষ। ইন্দোনেশিয়ার মাউন্ট সোপুতানে দাবানলে 700 হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই। অধিকাংশ আগুন নিয়ন্ত্রণে আনলেও উদ্ধার কাজ অব্যাহত। চায়নাকে প্রতিহত করতে তাইওয়ানে 10 দিনের হান কুয়াং সামরিক মহড়া শুরু। সাময়িক সীমিত করা হয়েছে ইন্টারনেট সেবা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। জাপানের সাম্প্রতিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র সমালোচনা করেছেন নর্থ কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইও জং। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে দেয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, প্রশান্ত মহাসাগরে জাপানের আত্মরক্ষা বাহিনীর এজিস ডিস্ট্রয়ার চোখাই থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাশাপাশি অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং গত মে মাসে ফিলিপিন্সে আমেরিকার নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। কিম ইও জং এর দাবি, জাপান তাদের সামরিক পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা গোপন করতে ছদ্মবেশী কৌশল অবলম্বন করছে এবং এসব বিপজ্জনক তৎপরতার পেছনে মূল ইন্ধন দিচ্ছে আমেরিকা। টোকিওর এমন পদক্ষেপের মুখে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নর্থ কোরিয়া নতুন ও অতিরিক্ত সামরিক কৌশল গ্রহণ করবে বলেও সতর্ক করেন কিম ইও জং। নর্থ কোরিয়ার সাথে বিদ্যমান কূটনৈতিক অচল অবস্থার মধ্যে এখনই কোনো বহুপাক্ষিক আলোচনা শুরু করা বাস্তবিকভাবে কঠিন বলে মন্তব্য করেছেন সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। বুধবার সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই কোরিয়ার মধ্যে মধ্যস্থতা করে আলোচনার উদ্যোগ নিয়েছিল ইন্দোনেশিয়া। তবে সিউলের সাথে সংলাপে বসার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে আসন্ন বৈঠকে নর্থ কোরিয়ার সংকটই প্রধান অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। এছাড়া পারমাণবিক জ্বালানি পুনর্ব্যবহার, প্রক্রিয়াকরণ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে আমেরিকার সাথে শীঘ্রই উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা জানিয়েছে সিউল। পাশাপাশি ই-কমার্স প্রতিষ্ঠান কুপাং সংক্রান্ত কূটনৈতিক ও বাণিজ্যিক জটিলতা নিরসনেও কাজ করছে সাউথ কোরিয়া। বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই আশা করি নর্থ কোরিয়ার সাথে আলোচনা হোক, তবে প্রশ্ন হলো বাস্তবে তা সম্ভব কিনা। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন সাউথ কোরিয়া সফরে আসবেন তখন অবশ্যই নর্থ কোরিয়া ইস্যুটি আলোচনায় আসবে। তবে চায়না এই বিষয়ে হঠাৎ বড় কোনো নীতিগত পরিবর্তন নিয়ে আসবে এমনটা আশা করা মোটেও বাস্তবসম্মত নয়। চলতি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহে এক প্রকার থমকে গেছে সাউথ কোরিয়ার জনজীবন। কাঠফাটা রোদে ঘরের বাইরে এক মুহূর্ত টেকা যেখানে অসম্ভব, সেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে মানুষ দলে দলে ছুটে যাচ্ছেন মাটির নিচে। সিউলের এক পরিত্যক্ত সোনার খনি আজ হাজার হাজার মানুষের কাছে হয়ে উঠেছে প্রাকৃতিক এসি এবং স্বস্তির আশ্রয়। সাউথ কোরিয়ার রাজধানী সিউলের ঠিক দক্ষিণেই অবস্থিত গোয়াংমিয়াং গুহা। দেখতে সাধারণ মনে হলেও মাটির নিচে পাহাড় কেটে তৈরি এই গুহাটি প্রাকৃতিকভাবে পুরো বছর জুড়ে অবিশ্বাস্য রকমের ঠান্ডা থাকে। বছরের অন্য সময় এটি স্রেফ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও বর্তমানে তীব্র তাপপ্রবাহে গুহাটি যেন হয়ে উঠেছে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর আশ্রয়স্থল। মাটির তলায় এই গুহায় ঢুকতেই পাহাড়ের নিচে জমে থাকা বরফ শীতল হাওয়া আর পাহাড়ি ঝর্ণার পানি দূর করে দেয় বাইরের কাঠফাটা গরমের সব ক্লান্তি। বাইরের তাপমাত্রা যেখানে প্রায় অসহনীয়, গুহার ভেতরের আবহাওয়া সেখানে প্রাকৃতিকভাবেই ঠান্ডা। গুহার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি গায়ে জ্যাকেট বা সোয়েটার জড়িয়ে শীতল অনুভূতি দিচ্ছেন সব বয়সের দর্শনার্থীরা। বাইরে এত বেশি গরম যে হেঁটে চলাই অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু গুহার ভেতরে ঢোকার সাথে সাথেই কি যেন আরাম আর শীতল পরিবেশ। আমাদের সন্তান যেন বেশি ঠান্ডায় অসুস্থ হয়ে না পড়ে, সেজন্য সঙ্গে করে বাড়তি শীতের পোশাক নিয়ে এসেছি।
পেরেছি। সত্যি বলতে গরম পার করার জন্য গুহার চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। 여름 나기는 동굴이 최고인 것 같습니다. ইতিহাস বলছে একসময় এই অন্ধকার গুহা থেকে দিনরাত সোনা ও বিভিন্ন খনিজ উত্তোলন করা হতো। 1967 সালে খনিটি বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে স্থানীয় প্রশাসন এটিকে কৃত্রিম আলো আর ঝর্ণা দিয়ে চমৎকার এক বিনোদন কেন্দ্রে রূপান্তর করে। ভূগর্ভস্থ হওয়ায় বাইরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছুঁই করলেও গুহার ভেতরের তাপমাত্রা বছরের সবসময় চমৎকার 53 থেকে 59 ডিগ্রি ফারেনহাইটে স্থির থাকে। এখানে এসে দারুণ লাগছে, মনে হচ্ছে যেন আস্ত একটা রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের কারণে যেভাবে তাপমাত্রা বাড়ছে, সামনে জীবনধারা আরো কঠিন হয়ে পড়বে। আমরা মানুষরাই তো এই প্রকৃতির ক্ষতি করছি, তাই এ থেকে বাঁচার উপায়ও আমাদেরই খুঁজে বের করতে হবে। চলতি মৌসুমে তাপপ্রবাহের তীব্রতা এতটাই বেড়েছে যে একে ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়-মিয়াং। আবহাওয়া দপ্তর থেকে সিউল ও আশেপাশের এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের হিট ওয়েভ বা দাবদাহের সতর্কতা। হিট স্ট্রোক সহ গরমজনিত নানা জটিলতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। চিকিৎসকরা খুব জরুরি কাজ ছাড়া দুপুরে বাইরে বের না হবার পরামর্শ দিচ্ছেন। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সোপুতান পর্বতের ঢালে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 700 হেক্টরের বেশি বনভূমি। রবিবার থেকে শুরু হওয়া এই আগুন তীব্র বাতাস ও শুকনো গাছপালার কারণে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বন বিভাগ জানায়, তীব্র তাপপ্রবাহ ও এল নিনোর প্রভাবে সৃষ্ট অতি খরা বা জমি পরিষ্কার করতে মানুষের দেয়া আগুন থেকেই এই দাবানলের সূত্রপাত হতে পারে। দুর্গম পাহাড়ি এলাকায় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় প্রশাসন একযোগে অভিযান চালিয়ে অধিকাংশ আগুন নিয়ন্ত্রণে আনলেও পর্বতের পাদদেশে এখনো কিছু জায়গায় আগুন জ্বলছে। Kebakaran hutan dan lahan ini ada প্রবল বাতাসের কারণে আগুন মাউন্ট সোপুতানের চূড়ার দিকে ছড়িয়ে পড়ে। আগুন ছড়ানোর মূল উৎস চিহ্নিত করতে আমাদের ফায়ার ফাইটিং ইউনিট কাজ করছে। সাধারণ জমি পরিষ্কারের জন্য মানুষের আগুন দেয়া কিংবা এল নিনোর প্রভাবে চরম খরা থেকে প্রাকৃতিকভাবেই এই দাবানল সৃষ্টি হয়। El Nino ini menyebabkan mungkin saja চায়নার আগ্রাসনের অব্যাহত হুমকির মুখে 10 দিনের সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। অপ্রত্যাশিত শত্রুর আক্রমণ মোকাবিলায় এবং কমান্ডারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন। হান কুয়াং শীর্ষক মহড়ায় অংশ নেন সার্বক্ষণিক পেশাদার সৈনিক নন এমন ব্যক্তিসহ দেশটির সাধারণ নাগরিক। এছাড়া দেশটির সার্বিক ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো মহড়াকালীন সময়ে সাময়িকভাবে ইন্টারনেট সেবা সীমিত করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের এক হাই স্কুল প্রাঙ্গণ, কিন্তু বুধবার এখানে বই খাতার বদলে দেখা যায় থরে থরে সাজানো ভারী সব অস্ত্র। মুহূর্তের মধ্যে ভারী মর্টারের ব্যারেল কাঁধে নিয়ে বাইপডে বসাতে ব্যস্ত একদল সংরক্ষিত সেনা সদস্য। এরা কেউই সার্বক্ষণিক পেশাদার সৈনিক নন, সাধারণ নাগরিক যারা জরুরি মুহূর্তে দেশের সুরক্ষায় অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। প্রতিপক্ষের আচমকা হামলা সামলাতে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই তাৎক্ষণিক নির্দেশে সিমিউলেটেড বা ছদ্ম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা। হান কুয়াং, তাইওয়ানের জাতীয় সুরক্ষার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী এই বার্ষিক সামরিক মহড়াটি এবার কিছুটা ভিন্ন। কিন্তু কেন? সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে শত্রু কেবল গোলাবারুদ দিয়েই আক্রমণ করে না, হ্যাক করে ফেলে দেশের ইন্টারনেট ব্যবস্থা বা গুরুত্বপূর্ণ তথ্য। তাই শত্রুর সম্ভাব্য সাইবার হামলা ঠেকিয়ে যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা যেন নিজেদের কৌশলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন, তা পরীক্ষার জন্য ইতিহাসে প্রথমবারের মতো মহড়াকালীন সময়ে পুরো দেশের ইন্টারনেট ব্যবস্থায় আনা হয়েছে কঠোর ও সাময়িক বিধিনিষেধ। ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান নিজেদের স্বাধীন ডেমোক্রেসি হিসেবে দেখলেও চায়না তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। এমনকি দরকার পড়লে সামরিক শক্তি ব্যবহার করে তাইওয়ান দখল করার হুমকিও দিয়ে আসছে বেইজিং। ফলে বহু বছর ধরেই দুদেশের মধ্যে তৈরি হয়ে আসছে মারাত্মক সামরিক উত্তেজনা। আমরা এমন এক ভৌগোলিক অঞ্চলে বাস করছি যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা শতভাগ বাস্তব। এমন বাস্তবতায় দাঁড়িয়ে নিয়মিত সামরিক প্রস্তুতি আর ট্রেনিং নেওয়া ছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। তবে শুধু অস্ত্রের মহড়াই শেষ কথা নয়।
যুদ্ধ বা সংকটের সময় সাধারণ নাগরিকরা কিভাবে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি সামাল দেবেন সে বিষয়ে সরকারের সঠিক প্রচার চান অনেকে। বছরে একবার এমন আয়োজন ঠিক আছে, তবে অতিরিক্ত হলে তা সাধারণ মানুষের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। সরকারের উচিত দেশের মানুষকে সব পরিষ্কার করে জানানো কেন এই মহড়া করা হচ্ছে এবং এতে আমাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে। একটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা আর আধুনিক সাইবার হুমকি ঠেকানোর এই বৃহৎ প্রস্তুতি চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। জল, স্থল আর সাইবার জগতে তাইওয়ানের এই কঠোর প্রস্তুতি মূলত বিশ্বকে একটি স্পর্শ বার্তাই দিচ্ছে যে নিজেদের প্রতিরক্ষায় এতটুকুও ছাড় দিতে রাজি নয় এই দ্বীপ রাষ্ট্রটি। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।